এবার হচ্ছে যে জীবনবিজ্ঞানের অণুজীব বলে একটা চ্যাপ্টার, এটা পড়বো। তো কী রয়েছে, কোষের পরের চ্যাপ্টার হচ্ছে এটা। হ্যাঁ, তো অণুজীব কারা? যে সমস্ত জীবগুলোকে খালি চোখে দেখা যায় না তাদেরকেই বলা হয় অণুজীব, মানে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। তো এই অণুজীবদের ভর আমাদের যে পুরো জীব জগৎ তার ভরের 60%, অথচ এদের চোখেই দেখা যায় না। হ্যাঁ, তাহলে জীবজগৎ বলতে তার ভিতরে কী কী পড়ছে? ব্যাকটেরিয়ারা পড়ছে, তারপরে আদ্য প্রাণীরা পড়ছে, তারপরে ছত্রাক ব্যাঙের ছাতা টাইপের জীবগুলো তারা পড়ছে, তারপরে সমস্ত গাছ পড়ছে, কত ভারী ভারী গাছ, তারপরে কত রকম প্রাণী রয়েছে, তারা ভারী ভারী, মানুষ ভারী। তা সত্ত্বেও সমস্ত জীব জগতের যে ভর তার 60% জুড়ে রয়েছে তারা অণুজীবরা, অথচ তাদের চোখেই দেখা যায় না, কিন্তু সংখ্যায় প্রচুর, যার জন্য জীব ভরের মধ্যে 60% অণুজীবদের অংশ। তারপরে যে অণুজীবরা কীভাবে রয়েছে, এরা মানে জীবজগতে পুরো ছড়িয়ে রয়েছে, জলে রয়েছে, মাটিতে রয়েছে, বিভিন্ন প্রাণীদের দেহের ভিতরে রয়েছে, তারপরে গাছের ভিতরে রয়েছে, এরকম করে করে যে কোনো জায়গায় রয়েছে। এবং যে জায়গাগুলো নোংরা সেক্ষেত্রে আবার কিছু কিছু মানে সেই সমস্ত জায়গায় কিছু কিছু অণুজীব থাকে এরকমভাবে। আচ্ছা, এবার মাটিতে এরা কীভাবে থাকে? প্রতি গ্রাম মাটিতে, মানে এক গ্রাম মাটিতে এরা সংখ্যাতে 100 কোটি আছে। তাহলে আন্দাজ করে দেয় যে আমরা যে মাটি ফাটিতে হাত দিই, তারপরে খেয়ে নিই, এই ব্যাপারগুলো যখন বাচ্চারা করে সেটা একেবারেই উচিত না, কারণ এক গ্রাম মাটিতে 100 কোটি অণুজীব আছে এটা। তারপরে হচ্ছে যে এদের বাসস্থান বললাম যে কোথায় কোথায় থাকে। তারপরে হচ্ছে যে এদের অক্সিজেন লাগে কিনা, আমাদের অক্সিজেন লাগে, ওদেরও তেমনি বেশিরভাগের অক্সিজেনের দরকার পড়ে। তো অক্সিজেনের কেন দরকার পড়ে? আমাদের দেহে শক্তি তৈরির যে বিক্রিয়া তার জন্য অক্সিজেন লাগে, ওদের দেহেও তাই ব্যাপার, যে শক্তি তৈরির বিক্রিয়া হওয়ার জন্য অক্সিজেন দরকার হয়। এবার সবার দরকার হয় না, বেশিরভাগের দরকার হয়, তবে কিছু কিছু অণুজীব রয়েছে যাদের অক্সিজেন ছাড়াও চলে, আর কিছু কিছু রয়েছে উল্টে অক্সিজেনের কাছাকাছি এলে মারা যায়। তার মানে অক্সিজেন যেখানে নেই সেই জায়গায় ওরা আবার বাঁচতে পারে। তো 3 রকম সম্ভাবনাই রয়েছে, যে অক্সিজেন ছাড়াও চলে যাবে, অক্সিজেন থাকলে ভালো, না থাকলেও চলবে, আবার একটা হচ্ছে যে অক্সিজেনের কাছাকাছি এলেই মারা যাবে। এই 3 ধরনেরই অণুজীব রয়েছে। তারপর এরা প্রধানত পছন্দ করে ভেজা জায়গায়, অন্ধকার জায়গায় থাকতে। আচ্ছা, তারপর এই যে অণুজীবদের কথা বলা হচ্ছে, এদের মধ্যে কেউ কেউ আছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদের বলা হবে স্বভোজী। আর যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল, তাদের বলা হবে পরভোজী বা পরজীবী। বেশিরভাগ সময় ভোজীর থেকে পরজীবী। এই আচ্ছা, স্বভোজীর ভিতরে কারা পড়বে? শৈবালরা পড়বে। শৈবালের উদাহরণ হচ্ছে যে ওই যে জায়গাগুলোতে জল জমে শ্যাওলা হয়, হ্যাঁ, সেই শ্যাওলা হওয়া জায়গাটাই হচ্ছে শ্যাওলা, মানেই হচ্ছে শৈবাল। তাহলে ওখানে অনেক রকমের শৈবাল একসাথে হয়ে রয়েছে। পুকুরের জল নীলচে কালারের হয়ে যায়, মানে নীলচে না, সবুজ কালারের হয়ে যায়, সেটা শৈবালের জন্য হয়। তাহলে শৈবাল হচ্ছে যে এক ধরনের অণুজীব যারা স্বভোজী হয়, তার মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো কেন পারলো সেটা আমরা পরে বলছি, যে কেন স্বভোজী হলো, বাকিরা কেন পরভোজী, সেটা পরে বলছি। আচ্ছা, এবার এই আর এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, নাম সায়ানো ব্যাকটেরিয়া। হ্যাঁ, এরা পৃথিবীর অনেক আগের থেকে রয়েছে, মানে পৃথিবীর সৃষ্টির যে ইতিহাস, পৃথিবীতে এতবার যে এত রকম জীবেরা এসেছে, অনেকে মারা গিয়েছে, এরকম করে অনেক যুগ চলেছে পৃথিবীতে। তো সেই সমস্ত যুগ পেরিয়েও রয়ে গেছে এই সায়ানো ব্যাকটেরিয়ারা। এবং পৃথিবীতে যে কোনো জীব তৈরির জন্য দায়ী এরা, কারণ এরা যদি না থাকতো তাহলে পৃথিবীতে অক্সিজেন তৈরি হতো না। তাহলে এই যে আমরাও যে অক্সিজেন নিতে পারছি তার পিছনে কিন্তু ওরা অনেক হেল্প করেছে। ঠিক আছে, তাহলে সায়ানো ব্যাকটেরিয়ারা পৃথিবীতে প্রথম অক্সিজেন তৈরি করেছিল। প্রথম দিকে পৃথিবীতে অক্সিজেন খুবই কম ছিল, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাস বেশি ছিল, কিন্তু সায়ানো ব্যাকটেরিয়ারা প্রচুর পরিমাণ অক্সিজেন তৈরি করেছে। তো তাহলে এক ধরনের ব্যাকটেরিয়াই আছে, কিন্তু বাংলা নাম কি এদের? নীলাভ সবুজ শৈবাল। তাহলে ইংরেজি নামের ভিতরে রয়েছে ব্যাকটেরিয়া, আবার বাংলা নামের মধ্যে রয়েছে নীলাভ সবুজ শৈবাল। তো আসলে এরা ব্যাকটেরিয়ার মধ্যেই এরকম। আচ্ছা, এবার পরজীবী কারা? আচ্ছা, তাহলে এই যে এরাও অক্সিজেন তৈরি করছে, তার মানে কি নিজের খাদ্য নিজে বানাতে পারে, কারণ যে প্রক্রিয়াটা সালোক সংশ্লেষ সেটা করতে পারে। তো তার মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে, যেটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর পরজীবী, তার মধ্যে পড়বে ভাইরাস। কেন? অন্যের দেহে ঢুকে তার দেহকে
কী বলবো আর কি, ক্ষতি করছে, অথচ নিজে লাভের লাভটুকু নিয়ে নিচ্ছে। ব্যাকটেরিয়া একই রকম ব্যাপার, যার জন্য ও পরজীবী। আচ্ছা, কিছু ফাঙ্গাস রয়েছে যারা রোগ সৃষ্টি করে, যেমন দাঁত রোগটা হয় একটা ফাঙ্গাসের জন্য, মানে ছত্রাকের জন্য। পড়বো আমরা ছত্রাক কি এক্ষুনি, মানে জাস্ট মনে রাখো এগুলো। আচ্ছা, এবার প্রোটোজোয়া হচ্ছে একটা আদ্য প্রাণী, এরাও পরজীবী। আচ্ছা, এবার ফাঙ্গাসের যেটা বলছিলাম, যে কিছু ফাঙ্গাস রয়েছে রোগ সৃষ্টি করে, কিছু রয়েছে রোগ সৃষ্টি করে না, অথচ মানুষের দেহেও আসতে লাগে না। তাহলে কী করে ওরা? দেখা যায় যে ভিজে কাঠ এইসবের উপর জন্মেছে এবং সেই জায়গাগুলোর থেকে পুষ্টিরস সংগ্রহ করেছে। ওই যে ব্যাঙের ছাতা বলে যে জিনিসটা, ওটা আমরা দেখি কোরম জায়গা হয়তো ভিজে কাঠের উপর, অথবা যদি কোনো জায়গায় কিছু পড়ে পচে থাকে সেই সব জায়গার উপর হতে দেখি। আচ্ছা, তো আরও পাউরুটির উপরে যে ছত্রাকগুলো হয়, মানে ছাতা পড়ে যায় বলি আমরা, সেই জিনিসগুলো সব ছত্রাকের উদাহরণ। তো তারা সবাই পরজীবী, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তারপরে প্রোটোজোয়া বললাম যে আদ্য প্রাণী বলা হয় এদেরকে, এরা হচ্ছে যে পরজীবী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে এই গেল মোটামুটি ভাগ আর কিছু বৈশিষ্ট্য। তারপরে আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, যে এই যে অণুজীবদের কথা আলোচনা হচ্ছিল, এই অণুজীবরা যেরকম ধরনেরই হোক না কেন, এরা উষ্ণতা, মানে বেশি উষ্ণতাতে বাঁচবে নাকি কম উষ্ণতাতে বাঁচবে, এটার উপর নির্ভর করে এদের তিন ভাগে ভাগ করা যায়। কী? একটা হচ্ছে যে থার্মোফিলিক, একটা মেসোফিলিক, আর একটা ক্রায়োফিলিক। এই ভাগটা সাধারণত সব অণুজীবদের ক্ষেত্রে না করে আবার কোনো কোনো সময় শুধুই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও করা হয়। তো যাই হোক, যারা থার্মোফিলিক তাদের ব্যাপারটা কি, তারা খুব বেশি উষ্ণতাতেও তারা বেঁচে থাকতে পারে। তাহলে এই যে আমরা ধারণা করি যে কিছু কিছু অণুজীব নাকি জল ফুটিয়ে খেলে মারা যাবে, হ্যান ত্যান, হ্যাঁ অনেকে মারা যাবে, কিন্তু কেউ কেউ আছে যারা তাতেও মারা যায় না। তারপর তাহলে থার্মোফিলিক যারা, থার্মো মানেই তাপ, তো তার মানে এরা উচ্চ তাপে বেঁচে থাকতে পারবে। মেসোফিলিক এরা হচ্ছে যে এই যে আমরা যেরকম টেম্পারেচারের মধ্যে ঠিকঠাকভাবে বাস করতে পারি, এই 30 থেকে 40 বা 45 হলে ওটা হয় না, এরকম টেম্পারেচারে যারা থাকে তাদের বলা হবে মেসোফিলিক, মানে মিডিয়াম টেম্পারেচারে থাকবে। তাহলে খুব গরম পরিবেশে যারা থাকছে থার্মোফিলিক, খুব মানে গরমও না খুব ঠান্ডাও না, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি এরকম তাপমাত্রায় যারা থাকছে তারা মেসোফিলিক। আর ক্রায়োফিলিক বা সাইক্রোফিলিকও বলা হয় এদেরকে, এরা হচ্ছে যে সেই সমস্ত অণুজীব যারা -10 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাতেও বাঁচতে পারে। তাহলে এদের বাঁচার রেঞ্জটা কত? -10 থেকে +20 অবধি। হ্যাঁ, তাহলে এটা থেকে বলে ড্যাশ দিলাম, আর এখানে মাইনাস দিলাম 10-এর আগে। হ্যাঁ, -10 থেকে +20 টেম্পারেচারের মধ্যে বাঁচতে পারে এই ক্রায়োফিলিক অণুজীবেরা। তাহলে এগুলো গেল অণুজীবেদের কিছু বৈশিষ্ট্য। এরপর অণুজীবেদের প্রধানত 4টে ভাগে ভাগ করা যায়। প্রধানত কী কী? ব্যাকটেরিয়া, ছত্রাক, আদ্যপ্রাণী, শৈবাল। তো তোরা এখনও পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস পড়িসনি, যে আমরা পৃথিবীতে যে সমস্ত জীবেরা রয়েছি আমাদেরকে প্রধানত 5খানা ভাগে ভাগ করা যায়। কী কী? মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি আর অ্যানিমেলিয়া। লাস্টের দিক থেকে আসছি। অ্যানিমেলিয়ার ভিতরে পড়বো আমরা, যে কোনো প্রাণীরা, মানে স্পঞ্জ, ওদিকে হচ্ছে যে স্পঞ্জ বলতে আবার ভাবিস না ওই জামা কাপড়ের ভিতরে যে স্পঞ্জ দেওয়া থাকে, ওটা স্পঞ্জ নামের একটা প্রাণী আছে। হ্যাঁ, তো সেই স্পঞ্জরা, হাইড্রারা, এরকম করতে করতে যারা হেঁটে চলে বেড়াতে পারে, এরকম যে জিনিসগুলো আমরা দেখি, মানে প্রাণী কারা তোরা জানি যে যাদের প্রাণ আছে, গাছেদের মতো নয়, গাছেদের থেকে আলাদা কী হিসেবে না, কোষ প্রাচীর থাকে না, সেই হিসেবে। তো তাহলে যারা প্রাণী তারা পড়বে অ্যানিম্যালিয়ার ভিতরে। তার আগেরটা কী বললাম? প্ল্যান্টি, ফাঙ্গি বললাম। ফাঙ্গি মানেই হচ্ছে যে ছত্রাক। তো এই ছত্রাকরা সব পড়বে ওই পঞ্চরাজ্য, মানে সমস্ত জীবকে যে প্রধান 5খানা রাজ্যে ভাগ করা হচ্ছে তার মধ্যে এই ভাগটার ভিতরে, মানে ওদের নামই ছত্রাক এবং ওই ভাগটার নামও ছত্রাক। যাই হোক, তার আগে বললাম প্ল্যান্টি। প্ল্যান্ট মানে গাছ, গাছেদের ভাগটাকে বলা হয় প্ল্যান্টি। এটা তাহলে এই অণুজীব নয়, কারণ গাছকে আমরা খালি চোখেই দেখতে পাই। অণুজীব কাদের বলবো? যাদের খালি চোখে দেখা যায় না সহজে, এরকম। তারপরে শৈবালরাও পড়ছে কিছুটা প্ল্যান্টির ভিতরে, ঠিক আছে। তো কিন্তু এখানে লিখেছি, কেন লিখেছি আমি পরে বলছি। আচ্ছা, এবার তাহলে পড়ে থাকলো আর কি মোনেরা আর প্রোটিস্টা। এই যে ব্যাকটেরিয়া যারা, এরা হচ্ছে সব মোনেরার ভিতরে পড়ে। তো কেন পড়ে? মোনেরা মানে যারা এককোষী, আবার প্রোটিস্টা মানেও এককোষী। তাহলে মোনেরা প্রোটিস্টা দুজনেই এককোষী, কিন্তু মোনেরারা প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি হয়, আর যারা
কী বলবো প্রোটিস্টা, তারা ইউক্যারিওটিক কোষ দিয়ে তৈরি হয়। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের চ্যাপ্টারে পড়েছিস, যদি ভুলে গিয়ে থাকিস কোষ নিয়ে ভিডিও কালকেই পোস্ট করেছি, সেটা থেকে দেখে নিবি, ঠিক আছে? তাহলে প্রোক্যারিওটিক কোষ নিয়ে তৈরি যারা তাদেরকে বলা হবে মনেরা, আর ইউক্যারিওটিক কোষ নিয়ে যারা তৈরি তাদের বলা হবে প্রোটিস্টা। এবার এই আদ্য প্রাণী যারা কথা বললাম, মানে অণুজীব যে 4 রকম, তার মধ্যে আদ্য প্রাণীরা অ্যাকচুয়ালি প্রোটিস্টার ভিতরে পড়বে। তো তাহলে হঠাৎ করে আমি প্রোটিস্টা না লিখে আদ্য প্রাণী কেন লিখতে যাচ্ছি? ব্যাপারটা এরকম যে প্রোটিস্টার ভিতরে শুধুই আদ্য প্রাণীরা নেই, আরও অনেকে আছে, হ্যাঁ। তো সেই হিসেবে আমার সবাইয়ের নাম লিখতে হবে, যার জন্য আমি শুধু আদ্য প্রাণী লিখেই ছেড়ে দিয়েছিলাম এই ব্যাপারটা। আচ্ছা, ব্যাকটেরিয়ারা কিসের মধ্যে পড়ে বললাম? মনেরার ভিতরে পড়ে। আচ্ছা, এবার ব্যাকটেরিয়ার কী কী বৈশিষ্ট্য দেখা যায় দেখি। এরা হচ্ছে যে কমা আকৃতির হতে পারে, রড আকৃতির হতে পারে, মানে লম্বাটে, তারপরে হচ্ছে যে গোল আকৃতির হতে পারে। তারপর এদের কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু যেই কোষ প্রাচীর উদ্ভিদের যে কোষ প্রাচীর পড়েছিলিস তোরা কোষের চ্যাপ্টারে, তার থেকে আলাদা। কারণ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সেলুলোজ থাকে না, কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। কী থাকে আমি বলে দিচ্ছি, তোরা মনে রাখতে পারবিও না, দরকারও নেই। পেপটাইড ও গ্লাইক্যান বলে একটা জিনিস থাকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, এটা গেল। তারপর ব্যাকটেরিয়ার ভিতরে ডিএনএ থাকে। আমাদেরও যেরকম কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে বলেছিলাম যেরকম প্যাঁচানো নিউক্লিয় জালিকা রয়েছে এবং তার ভিতরে ডিএনএ রয়েছে। তো ঠিক ওরকম ব্যাকটেরিয়ার ভিতরে কী হয়েছে, ব্যাকটেরিয়ার এই যদি হয় কোষ, তাহলে ওর কোষের ভিতরে কোনো নিউক্লিয়াস নেই, ওই জন্যই প্রোক্যারিওটিক। মনে কর প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস থাকে। তো কী হবে, এদের মাঝখানটাতে প্যাঁচানো ডিএনএ দেখা যাবে। তাহলে ডিএনএ কীরকম হয়? দ্বিতন্ত্রী, তাহলে দুখানা সুতো দিয়ে প্যাঁচানো এরকম একটা জিনিস দেখা যাবে। তারপর প্রোক্যারিওটিক আমি বললাম যে নিউক্লিয়াস থাকবে না ব্যাকটেরিয়াদের, এবং এদের দেহে পর্দা ঘেরা কোনো অঙ্গাণু থাকবে না। কোষের ভিতরে যে লাইসোজোম, আরও যে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বডি, ওসব কিচ্ছু থাকবে না। কী থাকবে? শুধু পর্দাবিহীন অঙ্গাণুগুলো থাকবে। পর্দাবিহীন কোনগুলো? রাইবোজোম ছিল দানা, আর ছিল সেন্ট্রোজোম, সেই দুটো জিনিস শুধু থাকবে পর্দাবিহীন, এই ব্যাপার। এরপরে হচ্ছে যে তাহলে ব্যাকটেরিয়ার নামকরণটা কে করেছিল? এরেনবার্গ করেছিল। ব্যাকটেরিয়ার অস্তিত্ব কে দেখেছিল? আচ্ছা, তোরা সজীব কোষের ওটা পড়েছিস যে সজীব কোষ প্রথম দেখেছিল লিভেনহক। তো এই লিভেনহক বৃষ্টির জল থেকে যে জীবাণুগুলো কিলবিল করতে দেখেছিল, সেগুলোই ছিল ব্যাকটেরিয়া। তাহলে প্রথম ব্যাকটেরিয়া কে দেখেছিল? প্রথম ব্যাকটেরিয়া দেখেছিল লিভেনহক, ঠিক আছে। আচ্ছা, এবার বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার আবিষ্কার অনেকে মিলে করেছে, যেমন যাকে টিকাকরণের জনক বলা হয়। যে আমরা ভ্যাকসিন করছি, ভ্যাকসিন তৈরির বুদ্ধিই যার ফার্স্ট মাথায় এসেছিল, মানে অনেক আগেকার কথা। তো সেই লোকটার নাম হচ্ছে যে এডওয়ার্ড জেনার, যার কাল জন্মদিন ছিল। সেই এডওয়ার্ড জেনার অনেক রকমের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে। অ্যানথ্রাক্স রোগেরটা মনে হয় উনি করেছিলেন, এরকম আছে। তারপরে রবার্ট কক বলে একজন আছে, যিনিও কিছু ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। আর মানে এদের যে আমরা ব্যাকটেরিয়াই বলবো, সেই নামটাকে দিয়েছিল এরেনবার্গ বলে একজন বিজ্ঞানী দিয়েছিল। তো তাহলে প্রথমে এরকম কিছু জীবের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। লিভেনহুক তাদের নাম দেয়নি ব্যাকটেরিয়া, লিভেনহুক বলেছিল যে কোনো একটা জীব কিলবিল করছে, এরা জীবাণু, এরকম একটা ব্যাপার। কিন্তু নাম প্রথম দিয়েছিল এরেনবার্গ। তাহলে ব্যাকটেরিয়া নামকরণ কে করে? এরেনবার্গ। খুব প্রশ্ন আসে। আচ্ছা, আর ব্যাকটেরিয়ারা কোন রাজ্যের ভিতরে পড়বে? মনেরা রাজ্যের ভিতরে পড়বে। তারপর আদ্য প্রাণী যারা, আমি বললাম যে ব্যাকটেরিয়ারা এককোষী, খাদ্য প্রাণীরাও এককোষী, মানে একটাই কোষ দিয়ে এদের দেহ তৈরি। কিন্তু ওরা ছিল প্রোক্যারিওটিক, এরা হবে ইউক্যারিওটিক। তার মানে এদের কোষের ভিতরে স্পষ্ট নিউক্লিয়াস আছে। ব্যাপারটা লিখেই দেওয়া উচিত। যেটা বলছিলাম যে 5খানা রাজ্যে সমস্ত জীবেদের ভাগ করা যায়। মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি আর একটা অ্যানিমেলিয়া লিখিনি কেন? কারণ এই যে 4খানা মেন অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, আদ্যপ্রাণী, শৈবাল, এরা 4জন এই 4টে গ্রুপের থেকে বিলং করে বা এর ভিতর থেকে পড়ে। মনেরা বলে যে রাজ্যটা, তার ভিতরে পড়ে ব্যাকটেরিয়া, এই যে প্রোটিস্টা বলে যে রাজ্যটা, তার ভিতরে পড়ে প্রোটোজোয়া। পার্থক্য কি? দুজনেরাই এককোষী হয়। এদের কোষ যেটা সেটা প্রোক্যারিওটিক, এদের কোষ যেটা সেটা ইউক্যারিওটিক। এরপর প্ল্যান্টি যেটা, তাদের দেহ আর এককোষী নয়, অসংখ্য কোষ জুড়ে তাদের দেহটা তৈরি হবে আর কি। হ্যাঁ, তাহলে যে কোনো গাছের দেহে অসংখ্য কোষ থাকে। আচ্ছা, এবার কী বলছিলাম, প্ল্যান্টির দেহে মানে প্ল্যান্টির ভিতরে গাছরা যেমন পড়ছে, সাথে শৈবালরাও পড়ে। শৈবাল কারা? ওই যে বললাম যে শ্যাওলা যারা, তারা। তাহলে শ্যাওলারাও প্ল্যান্টি বলে যে ভাগটা, তার ভিতরে পড়ছে। তো এবার এই শৈবালগুলো
এককোষী হতে পারে কিন্তু খুব অল্প, তাহলে প্ল্যান্টটিরাও এককোষী হচ্ছে কিন্তু একদমই অল্প, তো তাও এদেরকে এর ভিতরে ফেলা হচ্ছে এবং এরা ইউক্যারিওটিক কোষ দিয়েই গঠিত হবে। তাহলে শুধুমাত্র মোনেরাদের কোষটাই ছিল প্রোক্যারিওটিক কোষ, মানে যেই কোষের ভিতর নিউক্লিয়াস নেই, তারপর থেকেই শুরু হয়ে গেছে ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, এবার এই যে প্ল্যান্টের ভিতরে শৈবালরা পড়ছে, সরি প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো আগে বলে নিই। প্রোটিস্টার বৈশিষ্ট্য তাহলে কী হবে, যে এরা ইউক্যারিওটিক, এদের দেহে সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ এইসব থাকবে। আমরা অ্যামিবা যখন কোষ পড়েছিলাম তখন দেখেছিলাম অ্যামিবাকে এরম দেখতে, মানে ওর আকৃতির কোনো ঠিক নেই, তুই মানে একটা বাচ্চাকে দিবি হিচিবিচি যা করে দেবে ওটাই অ্যামিবা প্রায়, মানে শুধু একটা জায়গায় মিশতে হবে। তাহলে এই যে পায়ের মতো অংশগুলো তৈরি হচ্ছে এগুলো কি সব একটা ক্ষণপদ। তাহলে এদের যাতায়াতের জন্য কী থাকে, এরকম ক্ষণপথ থাকে যাতে যেতে পারে হেঁটে চলে। তারপর সিলিয়া থাকে, কেউ কী করে সিলিয়াটাকে এরমভাবে নড়ায় সরায় যার ফলে এগিয়ে যায়, কেউ ফ্ল্যাজেলাটাকে নড়াচড়া করে যার ফলে এগিয়ে যায়। তাহলে এরা গমনে সক্ষম, মানে যাতায়াত করতে পারে। তো তাহলে এদের যাতায়াত করার জন্য কী কী থাকে, সিলিয়া, ফ্ল্যাজেলা এসব থাকে, এটাই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তারপর এরা হচ্ছে যে গোল, লম্বা ইত্যাদি আকৃতির হতে পারে, ডিম্বাকার হতে পারে, এরকম বিভিন্ন আকৃতির হতে পারে। তারপর এরা এককোষী হয়, বললাম যে এরা হচ্ছে যে এককোষী, প্রথমেই যেখানেই বলে দিয়েছি। তারপর আচ্ছা, এবার এদের কোষপ্রাচীর হচ্ছে যে থাকে না, তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থাকে, এদের কোষপ্রাচীর থাকে না। দুটোর মধ্যে পার্থক্য এটা, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, এটা আর একটা পার্থক্য। ওরা হাঁটতে চলতে পারে না, এরা পারে, এটা আর একটা পার্থক্য। এই আচ্ছা, তাহলে এদেরকে ফেলা হবে প্রোটিস্টা বলে যে রাজ্যটা তার ভিতরে। আর এদের উদাহরণ কি, অ্যামিবা। আচ্ছা, ব্যাকটেরিয়ার উদাহরণ কি, ওই যে কলেরা রোগের জীবাণু ভিব্রিও কলেরি, সে এরকম অনেক আছে, আমি উদাহরণগুলো সব পরে পরে দেবো, মিটলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ছত্রাক। ছত্রাক বলতে এদের দেহতে কোনো ভাগ নেই, মানে ধর একটা উদ্ভিদ, তার দেখে বোঝা যায় যে এখানটা পাতা, এখানটা কাণ্ড, এখানটা কী বলবো ডালপালা, এসব কিন্তু ছত্রাকের দেহে ওরকম কোনো ভাগ নেই। ঠিক আছে, ব্যাঙের ছাতার আমরা বলতে পারবো যে ছাতার মতো অংশটা পাতা, তা তো নয়। তাহলে ওদের দেহ সমাঙ্গদেহী, মানে দেহে কোনো ভাগ নেই। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা অণুজীবের কথা বলছি তখন কিন্তু ব্যাঙের ছাতাকে ধরলে চলবে না, কারণ ব্যাঙের ছাতা খালি চোখে দেখতে পাই, কিন্তু বাদবাকি যে সমস্ত ছত্রাক এককোষী বা বহুকোষী হলেও তাদেরকে খালি চোখে খুব একটা দেখা যায় না, তাদেরকে বলবো অণুজীব। তাহলে ব্যাঙের ছাতাকে কোনোদিনই অণুজীব বলা যায় না, অথচ সে ছত্রাকের ভিতরে পড়ে। তাহলে বুঝছিস, অণুজীব মানেই তাকে খালি চোখে দেখা গেলে চলবে না, তাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, তাই জন্য মানে সে খুব ছোটো, তাই নাম হয়েছে অণুজীব। তো তাহলে এই যে প্ল্যান্টটি এই যে ফাঙ্গিদের ভিতরে পড়ে ছত্রাক, সেই ছত্রাকের এই বৈশিষ্ট্য আছে কি, দেহতে কোনো ভাগ নেই। আচ্ছা, দেহতে কোনো ভাগ নেই মানে ওটা কথাটাকে বলা হয় দেহ সমাঙ্গদেহী, মানে সম অঙ্গ দেহী, মানে দেহের সব জায়গাটাতেই একটাই অঙ্গ আছে, তাই নাম হয়েছে সমাঙ্গদেহী। তারপরে এদের দেহ কী নিয়ে তৈরি, হাইফি, কতগুলো সুতোর মতো জিনিস হাইফি নিয়ে তৈরি, হাইফির বাংলা অনুসূত্র। তাহলে সুতো যার জন্য নাম হয়েছে সূত্র, আর সেগুলো খুব সরু এবং ছোট যার জন্য নাম হয়েছে অনুসূত্র। তাহলে এদের দেহ অসংখ্য অনুসূত্র নিয়ে গঠিত, সুতো অংশ নিয়ে গঠিত, মানে গোল করাটা ঠিক হবে না, এরকম অংশ নিয়ে তৈরি। এবার এই যে সুতোর মতো অংশগুলো সেগুলোই পরস্পর পেঁচিয়ে গিয়ে জট পাকিয়ে তৈরি করে মাইসেলিয়াম। তাহলে ছত্রাকের দেহের যে সুতোর মতো অংশগুলি দেখা যায় তাদের হাইফি বা অনুসূত্র বলে, এবং সেই হাইফিগুলি পেঁচিয়ে তৈরি করে মাইসেলিয়াম। তাহলে এদের দেহের এই দুটো অংশ নিয়ে খুব প্রশ্ন আসে, তাহলে হাইফি আর মাইসেলিয়াম স্টার দিয়ে নিবি বইয়ে। তারপর ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীর দেখা যায়, আর কার দেখা যেত, ব্যাকটেরিয়ার দেখা যেত। আচ্ছা, আর হচ্ছে যে ইউক্যারিওটিক অবশ্যই, কারণ আমি বলেছি শুধু এরাই প্রোক্যারিওটিক, বাদ বাকি সবাই ইউক্যারিওটিক। তারপর এরা খাদ্য তৈরি করতে পারতো না, কিন্তু ছত্রাকও খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এদের দেহে নিশ্চয়ই ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, আর এই ছত্রাকদের না আগে ভাবা হতো এরা গাছেদের বা প্ল্যান্টির ভিতরে পড়ে, কিন্তু পরে ওদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তো কেন ভাবা হতো, ওই যে ব্যাঙের ছাতাটাকে, ওটাকে ওই গাছের মতোই দেখতে, যে মাটি ফুঁড়ে উঠেছে এরকম একটা ব্যাপার। তো কিন্তু পরের দিকে ওদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। তো আলাদা করে দেওয়ার সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে এরা স্বভোজী নয়, পরভোজী, মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে কেন পারে না, এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই। তো তোরা পড়েছিস যে কোষের ভিতরে যদি প্লাস্টিড নামে
অঙ্গাণুটা থাকে সে কী করে, সূর্যের আলোকে মানে সূর্যের আলোর সাহায্যে সে খাবার তৈরি করতে পারে, কিন্তু ছত্রাকটা পারে না, তার জন্য পরজীবী বা পরভোজী। তো এর উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, যদি এককোষী ছত্রাকের কথা বলা হয় তাহলে হবে মিউকর, বইয়ে ছবি দেওয়া আছে, ইস্ট বইয়ে ছবি দেওয়া আছে। ওই যে মানে ইস্ট কখন ব্যবহার হয়, যখন পাউরুটি তৈরি করা হচ্ছে সেই সব টাইমে, পাউরুটির ছাতাটা নয় কিন্তু, পাউরুটি তৈরির সময় ব্যবহার হয়। আচ্ছা, তারপরে রাইজোপাস, হ্যাঁ, পেনিসিলিয়ামের ছবি বইয়ে দেওয়া আছে এরকম। তাহলে দেখবি 194 পাতাতে তোদের বইয়ে মিউকর আর পেনিসিলিয়ামের ছবি দেওয়া আছে। তারা এককোষী, মানে তাদেরকে এককোষী হলেও তারা যেহেতু জড়সড় হয়ে অনেকটা একসাথে হয়ে থাকে, অনেক কটা কোষ মিলিয়ে, তাই তাদের খালি চোখে দেখা যেতেও পারে, কিন্তু সেটা একটা কোষ নয়, আর সেটাকে একটা প্রাণী বলা যায় না। তাই জন্য কী বলবো, তাদেরকে আবার অণুজীবের ভিতরেই ফেলা হচ্ছে, অথচ মানে তাদের সমষ্টিটাকে দেখা যায় যে এতগুলো একসাথে মিলে রয়েছে, সেটাকে বোঝা যায় এরকম। তো এই ছত্রাকরা কী করে, বিভিন্ন জায়গাতে দেখা যায় যে এরা মানে ছাতা ফেলে দিয়েছে, মানে দেখবি গুড় যদি খোলা জায়গায় রেখে দিস গুড়কে, হ্যাঁ, তাহলে দেখবি গুড়ের উপরে ছাতা পড়ে গেছে। আরও পাউরুটি হ্যান ত্যান এগুলো তো দেখাই যায় এইসব। তাহলে এরা হচ্ছে যে খাবার তৈরি করতে পারে না, যার জন্য অন্যের উপর নির্ভরশীল। আর ব্যাঙের ছাতাও ছত্রাকের ভিতরে পড়ে, কিন্তু যে অণুজীব নয়। তাহলে ব্যাঙের ছাতা কিরম জায়গায় জন্মাবে, পচা কাঠ, ভিজে কাঠ, এই সমস্ত জায়গার উপর জন্মায়। আচ্ছা, এবার হচ্ছে যে প্ল্যান্টিং। প্ল্যান্টের ভিতরে বললাম গাছ পড়ে, তাছাড়াও কিছু কিছু শৈবাল বা শ্যাওলারা পড়ে। কেন পড়ে, গাছেদের সাথে এদের মিলটা কোন জায়গায়, এরা আলো জল পেলে, ক্লোরোপ্লাস্ট আছে ওদের দেহে, তার সাহায্যে খাদ্য তৈরি করতে পারে। তাহলে এই যে 4 রকমের যে ইয়েদের কথা বলা হচ্ছিল, অণুজীবেদের কথা, তার মধ্যে শৈবাল হচ্ছে যে স্বভোজী। তাহলে শৈবালের বৈশিষ্ট্যগুলো দেখি। সমাঙ্গদেহী, ওই যে মানে দেহতে কোনো ভাগ নেই, মানে যেটাই পাতা মনে হবে, মানে পাতা এরকম কোনো ভাগই নেই। আমরা কলপাড়ে থাকা যে শ্যাওলা, তার বুঝতে পারি কোন জায়গাটা পাতা কোন জায়গাটা মূল, এরকম কোনো অংশই বুঝতে পারি না, যার ফলে এদের দেহ সমাঙ্গদেহী। তারপর এদের দেহে কোষপ্রাচীর আছে। আচ্ছা, তাহলে কোষপ্রাচীর এখনও অবধি কজনের দেখলাম, 3 জনদের আছে, ব্যাকটেরিয়াদের আছে, ছত্রাকদের আছে, শৈবালদের আছে। পার্থক্য কী, শৈবালের কোষপ্রাচীর আর ওই যে উদ্ভিদের যে কোষপ্রাচীর একই জিনিস প্রায়, তো দুটোই সেলুলোজ, হেমিসেলুলোজ এইসব দিয়ে তৈরি। ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন দিয়ে তৈরি, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি, আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বললাম পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি, এই ব্যাপার। আচ্ছা, তারপর এদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা বললাম যে থাকার ফলে ও খাদ্যও তৈরি করতে পারে। আলো জল এই সমস্ত যেখানে থাকবে সেই জায়গাতে ও বংশবিস্তার করতে পারে এবং সংখ্যায় বেড়ে যাবে। এবার শৈবালের উদাহরণ, কিছু শৈবাল আছে যেগুলো এককোষী, মানে একটাই কোষ দিয়ে তৈরি। উদাহরণ কি, ক্ল্যামাইডোমোনাস। তাহলে কথাটা একসাথে, হ্যাঁ, আমি ওখানে ধরেনি বলে নাসটা নিচে লিখেছি, ক্ল্যামাইডোমোনাস। তারপর কিছু কিছু শৈবাল আছে যেগুলো হচ্ছে যে এককোষী, কিন্তু পরস্পর জুড়ে জুড়ে এরকম চেন তৈরি করে থাকে, একটা 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 এরকম করে জুড়ে 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 থাকে, হ্যাঁ। তাহলে তাদেরকে বলা, মানে তার উদাহরণ কি, ভলভক্স। ভলভক্স বলে এক ধরনের শৈবাল আছে যারা এককোষী কিন্তু পরস্পর জুড়ে জুড়ে থাকে। তারপর আর কিছু শৈবাল রয়েছে যারা বহুকোষী, তার ভিতরে পড়ছে স্পাইরোগাইরা। হ্যাঁ, তো স্পাইরোগাইরার কথা তোরা কোষের চ্যাপ্টারেও পড়েছিস যে এটা একটা সূত্রাকার শৈবাল, যার কোষগুলো আয়তকার দেখতে, এই যে এরকম আয়তকার আয়তকার কোষ জুড়ে জুড়ে তৈরি হয় ওই স্পাইরোগাইরার দেহ। তাহলে ওটা বহুকোষী শৈবাল, অথচ খালি চোখে দেখা যায় না। তাহলে এই হচ্ছে যে 4 প্রকার মানে অণুজীব, তাদের সম্বন্ধে পড়লাম। ভাইরাসকেও খালি চোখে দেখা যায় না, কিন্তু ভাইরাসকে অণুজীবের ভিতরে ঠিকঠাক ফেলা হয় না, কারণ ভাইরাস হচ্ছে যে জীব নয়, তো অণুজীব কী করে হবে। ভাইরাস জীবও নয়, জড়ও নয়, জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। ভাইরাস যখন দেহের ভিতরে ঢুকবে তখনও জীব হয়ে যাবে, যখন বাইরে পড়ে থাকবে তখনও জড় পদার্থ, যার জন্য ওকে অণুজীবের ভিতরে ভাগে সরাসরি ফেলা হয় না।